আমাদের মুক্তিযুদ্ধের মহানায়করা কি সুন্দর করে পাকিস্তানি সামরিক বাহিনীর খপ্পর থেকে আমাদের মুক্তিযুদ্ধ দেশ করে পাকিস্তান নামক রাষ্ট্র থেকে বেরিয়ে এসেছি। এবং কাশ্মীরে কিন্তু সেম অবস্থা, পূর্ব পাকিস্তানে যে অন্যায় অত্যাচার হচ্ছে কাশ্মীরও সেই একই ভারত ৭৫ বছর ধরে করছে। আমরা ভারত এবং পাকিস্তানের উগ্র ধর্মভিত্তিক রাজনীতির পথে হাঁটবো না। আমরা আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ ভাব আজকে হাস্যকর লাগে। ভারতের সব দালাল নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, যেটা রাবিশ কুমার ভারতের বিপ্লবী সাংবাদিক বলে যে একটা যুদ্ধ, টিভিতে যুদ্ধ করে পাকিস্তান শেষ করে দিচ্ছে। যে পাকিস্তান আর্মির একটাই কৃতিত্ব, নিজের দেশকে অত্যাচার করে, নিজের দেশের মানুষকে হত্যা করে, ঠিক যেরকম তারা ৭১-এ আমাদের করেছিল, এর আগে বেলুচিস্তানে করেছিল। এই জন্য টিক্কা খানের নাম ছিল কসাই অফ বেলুচিস্তান, বুচার অফ বেলুচিস্তান। আর বর্তমানে নরেন্দ্র মোদী হচ্ছে বুচার অফ গুজরাট। এই সমস্ত ওই কসাইদের কারখানায় আমাদের বেশি মনোযোগ দেওয়ার দরকার নাই, আমাদের নিজের দেশের কাজগুলো নিয়ে আগাতে হবে। বিষয় আজকে বোধহয় কোনো প্লেনে জার্নি করছিল এবং সেই জার্নি করা অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমেরিকা, আর যাই হোক, তো আমাদের বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের মতো না, ওখানকার সাংবাদিকরা অত্যন্ত স্ট্রং। আমাদের তো ৫ই আগস্টের পরে আর কোথায় পরিবর্তন হয়েছে জানি না, কিন্তু সাংবাদিকতার কোনো পরিবর্তন হয়নি। আগেও চামচা ছিল সরকারের, এখন আরো বেশি চামচা। তো কিন্তু আমেরিকায় কথা বলতে হয় প্রেসিডেন্টদের। সে চমৎকার কথা বলেছে যে আমি ভারতকেও চিনি, পাকিস্তানকেও চিনি, দুজনের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, এবং তাদের এই কাশ্মীর নিয়ে দীর্ঘদিনে, সে আবার তো সবসময় বাড়িয়ে কথা বলতে পছন্দ করে, বলেছে কাশ্মীর নিয়ে ১০০০ বছর ধরে টেনশন। তো যার ফলে এটার মধ্য দিয়ে ভারতের যে হিন্দুত্ব মৌলবাদী নরেন্দ্র মোদীর সরকারের যে আগ্রহ ছিল যে আমেরিকা খুব সাপোর্ট দেবে তাকে, সেইটা আশায় গুড়ে বালি। আমেরিকা তার ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে। এবং আপনার কালকে টকশো তো অনেক আলোচককে আমি দেখেছি অনেক থিসিস দিতে। আমি একজন রাজনীতিক ছাত্র হিসাবে এবং ছোটবেলা থেকেই আমি ভারতের রাজনীতি খুব ফলো করি, কারণ আমাদের প্রতিবেশী দেশ, এবং একটা সময় ভারতে যখন নেহেরু এবং গান্ধীর নীতি অনুসৃত হয়েছিল তখন ভারতের অনেক পজিটিভ দিক ছিল, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই, উপায়ও নাই। এবং আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, বা মুক্তিযুদ্ধকে আলাপ করা যাবে না, যেহেতু শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। এটা যারা বলে তারা হচ্ছে পাকিস্তানিদের প্রেতাত্মা, যারা মুক্তিযুদ্ধকে অপমান করতে চায়। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিচার ৩০০ বার হোক, কিন্তু আমার মুক্তিযুদ্ধকে আমি অস্বীকার করে বলবো। এবং এখানে যদি আপনি পাকিস্তানিদের, ভারত এবং পাকিস্তানের ঘটনা দেখান, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম আলোচকদের আমি দেখলাম একটা ভারত অবসেশন আছে, আর পাকিস্তানের নাম নিতে চায় না। এটারও আমি কারণ বুঝি না, পাকিস্তানের সঙ্গে হঠাৎ আমাদের এত পীড়িত কেন দাঁড়ালো? কারণ এই ২২শে এপ্রিলে কাশ্মীরে আঘাতের আগে পাকিস্তান আর্মি লেফটেন্যান্ট জেনারেল, এখন তো জেনারেল বলে, জেনারেল আসিফ মুনি যে বক্তৃতা দিচ্ছে, এটা কোনো মানুষের বক্তৃতা? এটা কোনো সুস্থ মানুষ বক্তৃতা দিতে পারে যে আমরা মুসলমানরা হিন্দুদের চেয়ে শ্রেষ্ঠ? তারপরে কি বলেছে, দ্বিজাতি তত্ত্ব এটাই আমাদের মূল। এটাই পাকিস্তানের যা জনগোষ্ঠী তার চাইতে ২ কোটি বেশি, ২২ কোটি মুসলমান ভারতে থাকে, ভারতের বিভিন্ন জায়গায় থাকে। আপনি এখন এই ২১বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে আপনি এখনো ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের গুণগান গাচ্ছেন? যে জিন্নার ভ্রান্ত নীতি এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীর ফিলোসফিক্যাল অর্গানাইজেশন আরএসএস, যেটা আরেকটা মৌলবাদী, হিন্দু মৌলবাদী সংগঠন, এইবার ১০০ বছর পূরণ করবে। ১৯২৫ সালে সাভারকার এরা প্রতিষ্ঠা করেছিল একটি হিন্দুত্ববাদী সংগঠন, যারা বলেছিল যে ব্রিটিশ ভারতে শত্রু ২ জন, ব্রিটিশরা না। এটা একটু শোনেন হাসিনা, আপনার দর্শকদের জানা দরকার। ১৯৩২ সালে তারা বলেছিল ব্রিটিশ ভারতের ২টা শত্রু, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে খ্রিস্টান। এবং তারা ১৯৩৫ সালে বলেছিল যে ভারত ২টা ভাগ হবে, একটায় থাকবে হিন্দুরা আর একটা থাকবে মুসলমান সহ অন্যরা, দলিতরা। ইভেন তারা হিন্দুদের মধ্যে যারা নিম্ন বর্ণের, অর্থাৎ তাদের ভাষায় নিম্ন বর্ণের, আমাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে মানুষ সবাই সমান, তাদের ভাষায় যারা নিম্ন বর্ণের, দলিত, যারা একই গ্রামে পুকুরে গোসল করতে পারে না, কুয়োয় পানি নিতে পারতো না,
বিয়েতে যেতে পারতো না, স্কুলে যেতে পারতো না, ইভেন মন্দিরে ঢুকতে পারতো না, ব্রাহ্মণদের। এবং আমাদের এখানে যে আমাদের দেশে মুসলমান অনেক হিন্দু থেকে হয়েছে, এইগুলো কারণেই। ইসলাম যেহেতু সাম্যের ধর্ম, ইসলামে কোনো ভেদাভেদ নেই। তো সেই সেই আর তারপরে 1940 সালে জিন্না এবং ঢাকার নবাবরা নিজেদের স্বার্থ এবং তার সঙ্গে ভারতের এই হিন্দুত্ববাদীরা মিলে 1947 যে একটি অযৌক্তিক, হাস্যকর, মানে আমরা আইনের ভাষায় বলি ভয়েড অ্যাবিনিশিও, অর্থাৎ শুরুতেই যেটা বাতিলযোগ্য, সেই যে ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্ব করলো, এবং যার ফলে দেখা গেল আমাদের এই যে বাংলাদেশে রান্নাঘর পড়ছে ভারতের সীমান্তে, শোবার ঘর পড়ছে তদানীন্তন পূর্ব পাকিস্তানের সীমান্তে। এবং আমরা 1952 থেকে আন্দোলন করে 1971 সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লাখ মা বোনের বেশি সম্ভ্রমের বিনিময়, 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের রক্তের বিনিময় আমরা প্রমাণ করে দিয়েছি জিন্না সাহেব আপনার এই তত্ত্ব ভ্রান্ত। ইভেন জিন্না সাহেব বেঁচে থাকতো বক্তৃতা দিয়ে বলেছিল আজ থেকে পাকিস্তানে আর কোনো ধর্ম নাই, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হবে না। জিন্নার বক্তৃতা আছে 1948 সালে, যে পাকিস্তানি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এক দৃষ্টিতে থাকবে, যদিও পরবর্তীকালে তারা ইসলামিক রিপাবলিক ঘোষণা করছে, হ্যান ত্যান যা করার করছে। এইখানে পাকিস্তান এবং ভারত দুই এস্টাবলিশমেন্টই কাশ্মীরকে নিয়ে খেলে। এবং কাশ্মীর, আপনাকে আমি একটা অনুরোধ করবো হাসিনা আক্তার, আপনি একটা বিদগ্ধ সাংবাদিক, আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন এই শিরোনামে, যে কাশ্মীর ইজ এ বিজনেস। এটা বহু বছর আগে, আমি 10 বছর আগে দেখেছিলাম বিদেশি মিডিয়ার, যে কাশ্মীর একটা বড় বিজনেস। কাশ্মীরকে নিয়ে ভারতের আর্মি, ভারতের বিশেষ করে হিন্দুত্ববাদী শাসকরা, পাকিস্তান আর্মি, পাকিস্তান আইএসআই এবং পাকিস্তানের বেনিয়া ফিউডাল লর্ডরা, এরা একটা ব্যবসা পায় ধর্মের সুশুরি দিয়ে, সো কল স্বাধীনতার কথা বলে এগুলো ঘটনা ঘটে। এই ঘটনা ভারতের স্বার্থেই ঘটেছে না পাকিস্তানের যোগসূত্র আছে, এটার চেয়ে বড় কথা দুই দেশেরই অভ্যন্তরীণ রাজনীতির জন্য এইটা খুব ফ্রুটফুল। আমাদের আইনের ভাষায় বলে যে একটা ঘটনা ঘটলে এর বেনিফিশিয়ারি কারা? এর বেনিফিশিয়ারি বর্তমানে নরেন্দ্র মোদী, কারণ সে হিন্দু মুসলিম শুরু করে দিয়েছে অলরেডি। তাদের যে আইটি সেল, নরেন্দ্র মোদীর আরএসএস, বিজেপি, বজরং দল, হিন্দু মহাসভা, তারা শুরু করে দিয়েছে যে এখন আমরা কলমা শিখবো, কলেমা পড়ে চলতে হবে। এবং পাকিস্তান সমর্থিত বা ভারতের সঙ্গে যোগসাজশ করা যে লস্করে তয়বার কাশ্মীরের আউটফিট, দ্য টিআরএফ, তারা যে কালেমা টেস্ট করে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, আমি হিন্দু মুসলিম বলতে রাজি না, সেটাও হচ্ছে ভারতে যাতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এবং সাম্প্রদায়িক দাঙ্গা হলে পাকিস্তান আর্মি, আইএসআই, ভারতের আর্মি, ভারতের নরেন্দ্র মোদী উভয় লাভ হবে। সুতরাং আমাদের এই নিয়ে আর বেশি চিন্তার কিছু নেই, যুদ্ধ ফুদ্ধ কিচ্ছু হবে না। দুইটা পারমাণবিক দেশ কখনোই একে অপরকে ধ্বংস করে না। এইটা করে তারা নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি লাভবান হবে। আমাদের বাংলাদেশের মানুষকে বরং আজকে স্যালুট দিতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়করা কি সুন্দর করে পাকিস্তানি সামরিক বাহিনীর খপ্পর থেকে আমাদের মুক্তিযুদ্ধ দেশ করে পাকিস্তান নামক রাষ্ট্র থেকে বেরিয়ে এসেছি। এবং কাশ্মীরে কিন্তু সেম অবস্থা, পূর্ব পাকিস্তানে যে অন্যায় অত্যাচার হচ্ছে, কাশ্মীরও সেই একই ভারত 75 বছর ধরে করছে। আমি ডিটেলে গেলাম না, কিন্তু কাশ্মীরে স্বাধীনতা হয়নি কেন? কাশ্মীরে একজন শেখ মুজিব ছিল নাই, কাশ্মীরে তাজউদ্দিন নাই, কাশ্মীরে লক্ষ লক্ষ শহীদ নাই। উগ্রবাদী ধর্মের ভিত্তিতে নিরপরাধ মানুষকে হত্যা করে কোনোদিন দেশের স্বাধীনতা হয় না। এবং আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমাদের ফাউন্ডিং ফাদার্সরা যেভাবে গণতান্ত্রিকভাবে 70-এ নির্বাচন করে, আমি বলছি আর 1 মিনিট, 70-এ নির্বাচন করে আমরা ওয়েট করেছিলাম পাকিস্তান হামলা করুক, সারা বিশ্ব দেখবে, আমাদের কোনো উপায় নাই মুক্তিযুদ্ধ করা ছাড়া। এবং সেই জন্যই আমরা বিচ্ছিন্নতাবাদী ট্যাগ পাইনি, আমরা পেয়েছি মুক্তিযুদ্ধ এবং সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষের সমর্থন, ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর সমর্থনে আমরা সেদিন স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকে এটাও আপনার স্মরণ করতে হবে আমাদের, সেদিন যেরকম বাংলাদেশের কোনো ইসলাম ধর্মভিত্তিক দল মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, উল্টো রাজাকার আলবদর বাহিনী গঠন করে বাঙালি নিধনে পাকিস্তানিদের সাহায্য করেছে, এটা পাকিস্তানি জেনারেলদের বইতে আছে। ঠিক কোন মুসলিম, সো কল্ড মুসলিম কান্ট্রি
আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি। আর আরেকটা বলে আমি শেষ করি, ধর্মের ভিত্তিতে যে কোনো রাষ্ট্র হয় না। যারা আজকে বাংলাদেশও নতুন নতুন স্বপ্ন দেখায়, অহেতুক জঙ্গিবাদের চেষ্টা করে, তার প্রমাণ হচ্ছে তাহলে পুরো মধ্যপ্রাচ্য একটা দেশ হতো। সৌদি আরব হতো না, মিশর হতো না, লেবানন হতো না, কুয়েত হতো না, সংযুক্ত আরব আমিরাত হতো না, ইয়েমেন হতো না, লিবিয়া হতো না, ইরাক হতো না, ইরান হতো না, বুঝছেন? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ভারত এবং পাকিস্তানের উগ্র ধর্মভিত্তিক রাজনীতির পথে হাঁটবো না। আমরা আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ ভাব আজকে হাস্যকর লাগে। ভারতের সব দালাল নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, যেটা রাবিশ কুমার ভারতের বিপ্লবী সাংবাদিক বলে যে একটা যুদ্ধ, টিভিতে যুদ্ধ করে পাকিস্তান শেষ করে দিচ্ছে। আমি 10 সেকেন্ডে শেষ করি। আজকে আমার দুই আলোচককে বলবো যদি সময় পান, রাবিশ কুমারের প্রোগ্রামটা দেখেন, ইন্ডিয়ান বিপ্লবী সাংবাদিক, যে ইন্দাস চুক্তি যে স্থগিত করেছে, প্রথম কথা বাতিল করেনি, সেইখানেও ভারতের সমর্থন নাই, ভারতের এস্টাবলিশমেন্ট নাই। যে বর্ষাকালে যখন ব্যাপক পানি আসবে, ভারতের ওই মোদিরা ধুতি পরে গিয়ে পৈতা লাগায়, ওই ভগবত গীতা করো, পানি আটকাতে পারবে না, পানি ঠিকই পাকিস্তানে যাবে। এগুলো হচ্ছে রাজনৈতিক দালালি, রাজনৈতিক রেটরিক। এটা হচ্ছে ভারতে সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দেওয়া। পাকিস্তান আর্মিরও যেহেতু বেলুচিস্তানে সাংঘাতিক মার খেয়েছে, পাকিস্তানে আপনার ইমরান খান আজকে মুক্তির দ্বার প্রান্তে, সাহসী নেতা যে পাকিস্তান আর্মিকে চ্যালেঞ্জ করে। আইএসআই এবং ভারতের দুইজনের যৌথ প্রোডাক্ট হতে পারে এই কাশ্মীরে। কারণ পাকিস্তান আর্মি আর ভারতের আর্মি এই নিজের দেশের বিরুদ্ধে অত্যাচার করা ছাড়া কোনো দেশ যুদ্ধের অভিজ্ঞতা তাদের নাই। বহু আগে পাকিস্তানের সুপ্রিম কোর্টের জাস্টিস কায়ানি বলেছিল যে পাকিস্তান আর্মির একটাই কৃতিত্ব, নিজের দেশকে অত্যাচার করে, নিজের দেশের মানুষকে হত্যা করে, ঠিক যেরকম তারা 71-এ আমাদের করেছিল, এর আগে বেলুচিস্তানে করেছিল। এই জন্য টিক্কা খানের নাম ছিল কসাই অফ বেলুচিস্তান, বুচার অফ বেলুচিস্তান। আর বর্তমানে নরেন্দ্র মোদী হচ্ছে বুচার অফ গুজরাট। এই সমস্ত ওই কসাইদের কারখানায় আমাদের বেশি মনোযোগ দেওয়ার দরকার নাই, আমাদের নিজের দেশের কাজগুলো নিয়ে আগাতে হবে।